আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন ইসরায়েল পুরোদমে যুদ্ধ চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। লেবানন থেকে বৃষ্টির মতো রকেট ছোড়া হচ্ছে ইসরায়েলে। এরপরই জানিয়ে দেব গাজায় আরো ৩০০ লক্ষ বস্তুতে হামলা। এদিকে নিজ স্বার্থে প্রতিবেশীদের বিপদে চুপ রয়েছে আরব বিশ্ব। গুরুত্বপূর্ণ সংবাদ, ইসলাম বিরোধী নেতার জয়, নেদারল্যান্ডসে আতঙ্কে মুসলিমরা। এবং সর্বশেষ জানিয়ে দেব আটক ইসরায়েলি জাহাজ পরিদর্শন করলেন ইয়েমেনের নৌ প্রধান, উড়ছে ফিলিস্তিনির পতাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করুন আপনার মতামত, ভিডিওটি শেয়ার করে দিন ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। লেবানন থেকে বৃষ্টির মতো রকেট ছোড়া হচ্ছে ইসরায়েলে। নতুন করে ইসরায়েলে আবারও হামলা জোরদার করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে অন্তত ৩৫টি রকেট নিক্ষেপ করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। সীমান্তের লাগোয়া লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ বলছে বৃহস্পতিবার লেবানন থেকে তাদের ভূখণ্ডে প্রায় ৩৫টি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কিছু রকেটকে বাধা দেওয়া হয়েছে। এছাড়া রকেটের উৎস লক্ষ্য করে লেবাননের দক্ষিণে পাল্টা গোলাবর্ষণ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বলেন, সীমান্তের কাছে লেবাননের ভূখণ্ডে সন্ত্রাসী তৎপরতা লক্ষ্য করা গেছে। ইসরায়েলি বাহিনী পাল্টা হামলা চালিয়ে তাদের প্রতিহত করেছে। এদিকে বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলের বেইত ইয়াহুন গ্রামে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর অন্তত ৫ যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই তেল আবিবে হামলা চালাতে থাকে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তখন থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে সামরিক বাহিনীর চৌকি, সেনাঘাঁটি ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠীটি। গেল কয়েকদিন ধরে এই সংখ্যা তীব্র আকার ধারণ করেছে। দুই পক্ষের মধ্যে অব্যাহত রয়েছে হামলা পাল্টা হামলা। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলেও সতর্ক করেছে বিশেষজ্ঞরা। এদিকে সকাল থেকেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও তা কার্যকর হয়নি। কাতার জানিয়েছে শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বন্দি বিনিময়ের মাধ্যমে। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবেই ৪ দিন গাজা উপত্যকার সব এলাকায় সামরিক যান চলাচল বন্ধ রাখবে ইসরায়েল। চিকিৎসা ও জ্বালানি সহ শত শত মানবিক সহায়তার ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। যুদ্ধবিরতিকালীন ৪ দিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ড্রোন ওড়ানো বন্ধ থাকবে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন গাজা উপত্যকার সমস্ত অঞ্চলে কাউকে আক্রমণ বা গ্রেপ্তার করতে পারবে না ইসরায়েল। এছাড়া সালাহ আল দিন স্ট্রিটে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার শর্তও দিয়েছে হামাস। গাজায় আরো ৩০০ লক্ষ বস্তুতে হামলা। ফিলিস্তিনের হামাসের সঙ্গে ইসরায়েলের ৪ দিনের যুদ্ধবিরতি শুরু আজ থেকেই। তবে এই যুদ্ধবিরতি বিলম্বিত হওয়ায় অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। হামলার ৪৮তম দিনে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে বলে কাতারের পক্ষ থেকে জানা গেলেও আজ শুক্রবার যুদ্ধবিরতি কার্যকরে এখনো কোনো আভাস পাওয়া যাচ্ছে না। খবর আল জাজিরা, রয়টার্স, বিবিসির। ইসরায়েল বৃহস্পতিবার সকালে জানিয়েছে ২৪ ঘন্টায় গাজায় সুড়ঙ্গ, অস্ত্রাগার সহ ৩০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে সেনাবাহিনী। গাজার খান ইউনিস এবং নুসেইরাত শরণার্থী শিবিরে চালানো পৃথক হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া আল সিফা হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার করেছে ইসরায়েল। এদিকে ফিলিস্তিনি সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১৪,৫৩২ জনে পৌঁছে গেছে। নিহত এসব ফিলিস্তিনের মধ্যে শিশুর সংখ্যায় ৬,০০০-এর বেশি। এছাড়া নিহতদের মধ্যে ৪,০০০-এর বেশি নারী রয়েছে। ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও ৩০,০০০-এর বেশি ফিলিস্তিনি। নিজ স্বার্থে প্রতিবেশীদের বিপদে চুপ রয়েছে আরব বিশ্ব। গাজা যুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন করছে ইসরায়েল। নির্বিচারে হত্যা করছে হাজার হাজার ফিলিস্তিনি। বেসামরিক হত্যা আর বোমা বর্ষণের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে।
ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রেও প্রতিদিন বিক্ষোভ করছে লাখ লাখ মানুষ, অথচ আরব বিশ্বের অন্যতম ধনকুবের রাষ্ট্র সৌদি আরবের মতো ফিলিস্তিনের বাকি প্রতিবেশীরাও কার্যত চুপচাপ বসে আছে। সকাল দুপুর 2-4টে নীতি বাক্য ছাড়া বড় কোনো উদ্যোগ নেই আরব বিশ্বের, যেমনটা যুক্তরাষ্ট্র করেছে তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে সুরক্ষায়। 7 অক্টোবর হামাসের অভিযানের পরপরই রণতরী পাঠিয়েছে ভূমধ্যসাগরে। খোদ প্রেসিডেন্ট জো বাইডেন সহ একের পর এক মন্ত্রী জেনারেল ছুটে এসেছে ইসরায়েলে। এসেছে পশ্চিমা মিত্ররাও। উল্টো দিকে ইরান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম রাষ্ট্রকে গাজা রক্ষায় এমন বুক চিতিয়ে এগিয়ে আসতে দেখেনি বিশ্ব। ইসরায়েলের পশ্চিমা মিত্রদের মতো মারমুখী সমর্থনে দূরের কথা, দ্রুত যুদ্ধবিরতির দাবিতে কোনো শক্ত প্রতিক্রিয়াও দেখাতে পারেনি মুসলিম বিশ্বের 22 জাতির আরব লীগ অথবা 57 রাষ্ট্রের অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনভুক্ত ওআইসির দেশগুলো। মখমলের গদিতে বসে শুধু ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েই ক্ষান্ত আরব নেতারা। কিন্তু কেন এই নীরবতা? ধনে জনে বড় হওয়া সত্ত্বেও কেন এই অনৈক্য? বিশেষজ্ঞরা বলছে বিশ্ব মানবতা, ধর্মীয় সম্প্রীতি, আঞ্চলিক পিছুটান ভুলে কেবলমাত্র নিজ স্বার্থেই মুখে কুলুপ এঁটে বসে আছেন আরব বিশ্বের নেতারা। পৃথিবীর সব আভিজাতের মতো আরব আভিজাতদেরও প্রথম নজর নিজ স্বার্থে। ইসলাম বিরোধী নেতার জয়, নেদারল্যান্ডসে আতঙ্কে মুসলিমরা। নেদারল্যান্ডসের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে ইসলাম বিরোধী নেতা গার্ট উইন্ডার্স। বুধবার অনুষ্ঠিত এই নির্বাচনে উইন্ডার্সের রাজনৈতিক দল পার্টি ফর ফ্রিডম পিভিভি 37 আসন পেয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তবে গার্ট উইন্ডার্সের এই জয় নেদারল্যান্ডসের মুসলিমদের মনে তৈরি করেছে আতঙ্ক। মুসলিম অধিকার সংস্থা কন্ট্যাক্ট বডি ফর মুসলিম অ্যান্ড গভর্নমেন্টের নেতা মোহসিন কোকটার্স বলেন, ডাচ মুসলিমদের জন্য এই নির্বাচনের ফলাফল উদ্বেগজনক। আমরা কেউ ভাবিনি আইন ও শাসন বিরোধী একটি দল এত বড় হবে। গার্ড উইন্ডার্স দীর্ঘ সময় ধরে নেদারল্যান্ডসের রাজনীতি করছেন। এই সময়ের মধ্যে তিনি একাধিকবার ইসলামের বিষেধাগার করেছেন, ইসলামকে নিয়ে করেছেন কুরুচিপূর্ণ মন্তব্য। আর এসবের কারণে 2004 সাল থেকেই পুলিশি নিরাপত্তার মধ্যে থেকে চলাফেরা করতে হয় তাকে। 2016 সালে মরক্কোর নাগরিকদের ময়লা হিসেবে অভিহিত করে বৈষম্যের দায়ে অভিযুক্ত হয়েছিলেন তিনি। যদিও এবারের নির্বাচনের আগে তিনি ইসলাম বিদ্বেষের কিছুটা কমিয়ে দিয়েছিলেন, তবে তার দলের নির্বাচনী ইশতেহারে মসজিদ, কোরআন ও নারীদের স্কার্ফ নিষিদ্ধ করার অঙ্গীকার রয়েছে। বুধবার জয়ের পর উইন্ডার্স বলেন, আইন ও সংবিধানের মধ্যে থেকে তিনি তার নীতিগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন। ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধযজ্ঞ অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার সংসদ সদস্যরা তাদের দেশে ইসরায়েলের দূতাবাস বন্ধ করার পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে দক্ষিণ আফ্রিকায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দূতাবাস বন্ধ করে দেওয়া হবে, তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর রাষ্ট্রদূতকে প্রেটোরিয়া থেকে বহিষ্কার করা হবে। দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং প্রভাবশালী দেশগুলোর মধ্যে একটি, যেটি বর্ণবাদের কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সে বিশ্বের জাতিগত বৈষম্য এবং বর্ণবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়ে আসছে। দক্ষিণ আফ্রিকার মানুষ নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে শ্বেতাঙ্গ শাসক গোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে যুগ যুগ ধরে লড়াই করে অবশেষে বিজয় অর্জন করতে সক্ষম হয়। ফলে এটা লক্ষণীয় বিষয় যে গত কয়েক বছর ধরে দক্ষিণ আফ্রিকার দেশ এবং সরকার বিশ্বের যে কোনো জায়গায় বর্ণবাদীর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হচ্ছে। এ প্রসঙ্গে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এবং ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের হত্যা বৃদ্ধির সাথে সাথে দক্ষিণ আফ্রিকার সরকার বারবার ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছে এবং গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। যাই হোক, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধযজ্ঞের ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকা এ পদক্ষেপগুলোকে যুদ্ধাপরাধী বলে অভিহিত করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নালদি ভ্যান্ডুর বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে গণহত্যা সহ্য করা যায় না এবং দক্ষিণ আফ্রিকার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তেল আবিব থেকে নিজেদের কূটনীতিকদের ডাকা হবে। এছাড়া ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অব্যাহত আগ্রাসনের সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছে। প্রেটোরিয়া আন্তর্জাতিক অপরাধ
আদালতকে গণহত্যার অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করতেও বলেছে। এখন এসব বক্তব্যের পর ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার জনগণ এবং কর্তৃপক্ষের দৃষ্টিকোণ থেকে ফিলিস্তিনি জনগণকে সমর্থন করা একটি নীতিগত বিষয়, যার জন্য একটি বাস্তব পদক্ষেপ প্রয়োজন। তাদের মতে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ দাবি করার, তাদের নিজস্ব স্বাধীন দেশ পরিচালনা করার এবং স্বাধীনতায় ও বৈষম্য ছাড়াই বসবাস করার অধিকার রয়েছে। আটক ইসরায়েলি জাহাজ পরিদর্শন করলেন ইয়েমেনি নৌপ্রধান, উঠছে ফিলিস্তিনের পতাকা। লোহিত সাগর থেকে আটক ইসরায়েলি জাহাজ পরিদর্শন করেছেন ইয়েমেনের নৌবাহিনী প্রধান। তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন সামরিক কমান্ডার। ইয়েমেনের নৌবাহিনী প্রধান জাহাজটির সর্বশেষ অবস্থান সম্পর্কে খোঁজখবর নেন এবং জাহাজ আটকের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান।